সুপ্রিয় দর্শক, কবিতায় আছে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে এক ফোঁটা শিশির বিন্দু। বাংলাদেশের অধিকাংশ নদ নদী আপনাদেরকে দেখিয়েছি, সেই নদীর সমস্যা নিয়ে কথা বলেছি, কিন্তু যে প্রিয় শহর ঢাকায় আমার বসবাস, সেই শহরটি যে নদীর তীরে অবস্থিত, সেই শহরটি যে নদীর জল হাওয়ায় বেড়ে উঠেছে, সেই বুড়িগঙ্গা নদীর কথা আপনাদেরকে বলা হয়নি। আজ আমি ছুটে এসেছি ঢাকার পাশ দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা নদীতে। আমি এখন বুড়িগঙ্গা নদীর খোলামোড়া পয়েন্টে। এই নদীতে এখন যে পানি আছে, সে পানি অনেকটাই স্বচ্ছ। বেশ কয়েকদিন পর পর বৃষ্টির কারণে এবং ভাদ্র মাস হওয়ায় বর্ষার রেশ এখনো না কাটায় এই নদীর পানি এখনো স্বচ্ছ রয়েছে। কিন্তু সারাটি বছর এই নদীর পানি কিরকম স্বচ্ছ থাকে, চলুন এই নদীর পানি চৈত্র বৈশাখ মাসে কিরকম থাকে সেটা একবার দেখে নেই। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে। এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলাকে। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা বাঘ ছিল তার শাখে শাখে, শাখায় শাখায় বাঁকে বাঁকে। বাঘ ছিল তার শাখে শাখে, শাখায় শাখায় বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে জমলো মেলা, ও সে বাঁকে বাঁকে জমলো মেলা। মেলার ভিড়ে একলা একা সুজন হারা কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না,
ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। এ ব্যাপারে আমাদের সাথে কথা বলেন পানি সম্পদ সচিব ডক্টর জাফর আহমেদ খান। তিনি আমাদেরকে বলেন, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা জাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বুড়িগঙ্গা দিয়ে একটু সামনে গিয়েছিলাম। সেখানে আমাদের কয়েকজন মন্ত্রী, আমার পানি সম্পদ মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী ছিল, এবং অনেকখানি জায়গা আমাদেরকে নাকে কাপড় দিয়ে রাখতে হয়েছে, কারণ এত দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। বুড়িগঙ্গায় এখন পানি আসে না বললেই চলে। বুড়িগঙ্গাতে প্রতিদিন গড়ে ৭,০০০ শিল্প কারখানার প্রায় ১৩ লক্ষ ঘনমিটার বর্জ্য যাচ্ছে। এছাড়া মিউনিসিপ্যালিটির আরো 40% বর্জ্য যাচ্ছে, ট্যানারির বর্জ্য যাচ্ছে, যার জন্য পানি একেবারে এত দূষিত হয়েছে যে এখানে কোনো জীবাণু বেঁচে থাকাই অনেক ক্ষেত্রে খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু ঢাকাকে বাঁচাতে হলে বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, এবং সেখানে শিল্প বর্জ্য, পয়ঃবর্জ্যের জন্য ইটিপি স্থাপন না করলে আমরা যতই চেষ্টা করি না কেন ঢাকা বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা কোনোভাবেই সম্ভব না। অতি সম্প্রতি চাইনিজ একটা ভালো ডেভেলপমেন্ট কোম্পানি, তারা ঢাকা বুড়িগঙ্গাকে রেস্টোরেশন করার জন্য একটা টেকনিক্যাল টিম পাঠিয়েছে। তাদের সাথে আমাদের এমইউ স্বাক্ষর হয়েছে। তারা ঢাকায় বুড়িগঙ্গা পানি আনার ব্যাপারে একটা প্যাকেজ প্রোগ্রাম স্টাডি করে আমাদের কাছে সাবমিট করবে, এবং সেটা করতে পারলে আমার মনে হয় যে ঢাকায় আমরা পানি আনতে পারবো। এখানে ধলেশ্বরী, পুংলি, বংশী এবং তুরাগ দিয়ে কেটে সেই অপটেক থেকে পানি আমাদের এখানে আনতে হবে। যে সমস্ত শিল্প মালিকরা আছে তারা শুধু লাভ করলেই হলো না, তাদেরকে পরিবেশ ঠিক রাখাও তাদের দায়িত্ব, এবং এটার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে, জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনও। কারণ পরিবেশকে নষ্ট করার, সেটাকে ব্যবহার অনুপযোগী করার কোনো অধিকার আমার নাই। আমি নিজে একটা ইন্ডাস্ট্রি দেবো, অথচ যে পানিটুকু ব্যবহার করব সেই পানিটুকু বিশুদ্ধ করে ফেলবো না, এটা কখনো হতে পারে না। আমার মনে হয় এই বিবেক আমাদের সবার জাগ্রত হওয়া দরকার। সুপ্রিয় দর্শক, আমি এখন বুড়িগঙ্গা নদীর সদরঘাট পয়েন্টে। এই সদরঘাট পয়েন্ট এখনো একটি বিখ্যাত এলাকা, এবং এই সদরঘাট থেকেই দেশের দক্ষিণাঞ্চলের নৌ চলাচল এখনো নিয়ন্ত্রিত হয়। এখনো এখানে সারি সারি লঞ্চের মেলা, কিন্তু এই সদরঘাটও চৈত্র বৈশাখ মাসে শুকিয়ে কাঠ হয়ে যায়। এখানে নৌ চলাচল ব্যাহত হয়। ১৬শ শতাব্দীতে মোগল আমলে বুড়িগঙ্গা নদীর তীরে রাজধানী ঢাকা নগরের পত্তন ঘটেছিল। 1864 সালে ঢাকার তৎকালীন কমিশনার সিটি বাকল্যান্ড বুড়িগঙ্গার তীর রক্ষা বাঁধ নির্মাণ করেন, যা বাকল্যান্ড বাঁধ নামে পরিচিত। সে সময় এই বাকল্যান্ড বাঁধ মুক্তবায়ু সেবনের উত্তম জায়গায় পরিণত হয়েছিল। আজ সেই বুড়িগঙ্গার তীরে নাকে রুমাল দিয়ে যেতে হয়। পরিবেশ মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের গবেষণা অনুযায়ী বুড়িগঙ্গার নদী দূষণের জন্য 60% শিল্পপতিরা দায়ী। বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে হাজার হাজার কারখানা। এগুলোতে ইটিপি না থাকায় কারখানার উৎপন্ন বর্জ্য প্রকাশ্যে বা মাটির নিচ দিয়ে সরাসরি পড়ছে নদীতে। অন্যদিকে ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন পয়সহ নানা রকম বর্জ্য সরাসরি নদীতে ফেলছে। সে হিসেবে এই সরকারি সংস্থাগুলো নদী দূষণের জন্য 30% দায়ী। বাকি 10% দূষণ হচ্ছে মানুষের মাধ্যমে। ঢাকায় পয়ঃবর্জ্যের পরিমাণ প্রায় 13 লাখ ঘনমিটার। এসব বর্জ্য পরিশোধনের জন্য পাগলাই ওয়াসার 1,20,000 ঘনমিটার পরিশোধন ক্ষমতা সম্পন্ন পরিশোধনাগার রয়েছে, অথচ সেখানে বর্জ্য পরিশোধন করা হচ্ছে মাত্র 50,000 ঘনমিটার।
বাকি 12,50,000 ঘনমিটার বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নদীতে পড়ছে। এতে নদীর পানি তার গুণ হারাচ্ছে। অন্যদিকে হাজারীবাগে অবস্থিত ট্যানারিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত বর্জ্য বুড়িগঙ্গা নদীতে পড়ছে তাতে ক্রোমিয়াম, পারদ, ক্লোরিন, নানা ধরনের অ্যাসিড, দস্তা, নিকেল, সীসা, ক্যাডমিয়াম, লোগাম, অ্যালকালি ইত্যাদি থাকায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এছাড়াও প্রতিদিন নদীগুলো ঘেঁষে থাকা বিভিন্ন শিল্প কারখানা থেকে যে পরিমাণ বর্জ্য নদীতে পড়ছে তাতে নদীর অস্তিত্বের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী ঢাকা শহরের গৃহস্থালী ও বিভিন্ন কলকারখানার উৎপাদিত 7,000 টনের বেশি বর্জ্যে 63% অপরিশোধিত কঠিন বর্জ্য বিভিন্ন খাল দিয়ে প্রতিদিনে নদীতে পড়ছে। নদী রক্ষায় গঠিত সরকারের টাস্কফোর্স শুধু টেবিলে আছে, মাঠে নেই। টাস্কফোর্সের কোনো সিদ্ধান্তই নদী উদ্ধারে কাজে আসছে না। টাস্কফোর্সের সভায় জেলা প্রশাসন ব্যস্ত থাকে সীমানা পিলার কিভাবে হবে তা নিয়ে। পরিবেশ অধিদপ্তরের গবেষণায় বলা হয়, রায়ের বাজার থেকে বাংলাদেশ চীন মৈত্রী সেতু পর্যন্ত বুড়িগঙ্গার বিভিন্ন স্পটের পানি পরীক্ষায় দেখা যায় হাজারীবাগ, কামরাঙ্গীরচর, চাঁদনীঘাট, সদরঘাট, ফরাসগঞ্জ, ধোলাইখাল ও বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর প্রতি লিটার পানিতে যথাক্রমে 36.2, 18.6, 22, 24, 26.2, 28.4 ও 12.8 মিলিগ্রাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি রয়েছে। পরীক্ষা অনুযায়ী নদীর পানিতে প্রায় 10 গুণ বেশি বিওডি থাকায় জলজ উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ পানি আদৌ সেবন ও ব্যবহারযোগ্য নয়। নদীর পানিতে প্রতি লিটারে 4 মিলিগ্রামের বেশি অক্সিজেন থাকার কথা, কিন্তু তা বাস্তবে নেই। এছাড়া নদীতে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক সীসার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। রাজধানী এবং এর আশেপাশে বিদ্যমান প্রায় 10,000 গার্মেন্টস, ডাইং, ওয়াশিং প্লান্ট, প্লাস্টিক, পলিথিন ও ট্যানারির অধিকাংশেরই তরল বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেই। এসব কারখানায় নির্গত বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য প্রতিদিন বুড়িগঙ্গাকে ঘন কালো ও বিষাক্ত করে তুলেছে। দুটি বড় খাল সহ বিভিন্ন এলাকায় স্থাপিত অর্ধশতাধিক পাইপ দিয়ে 24 ঘন্টায় বিভিন্ন কারখানার বিষাক্ত রাসায়নিক তরল পদার্থ পড়ছে। কেরানীগঞ্জের 25-30টি খাল দিয়ে বিষাক্ত রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি বুড়িগঙ্গায় নামছে। এছাড়াও কামরাঙ্গীরচরের 8 সহস্রাধিক মানুষের মলমূত্র প্রতিদিন সরাসরি অর্ধশতাধিক স্থান দিয়ে নদীতে পড়ছে। বুড়িগঙ্গা নদীর দখল ও দূষণ নিয়ে আমাদের সাথে কথা বলেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি। তিনি আমাদেরকে বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরা দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদ নদী নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে নদীর উভয়টি, নদীর অভ্যন্তরে অবৈধ দখল ও অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ, পরিবেশ সংরক্ষণ ও নদী সংস্কার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য সরকার 2014 সালের 24 এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে একটি উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করে। আমরা নিয়মিতভাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে এই টাস্ক ফোর্সের সভা করে থাকি এবং এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আপনারা ইতোমধ্যেই এর সুফল দেখতে পাবেন বুড়িগঙ্গার ক্ষেত্রে। আমরা বুড়িগঙ্গা নদী পারে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি এবং আরো যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করার জন্য গত 19 আগস্ট তারিখেও টাস্কফোর্সের একটি সভা আমরা অনুষ্ঠান করেছি। সেই সভাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্সের গঠন কাঠামো দেখলে বা জানলে আপনারা বুঝতে পারবেন এটি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্স ইস্যু ভিত্তিক সুপারিশ করে এবং সেই সুপারিশ বাস্তবায়নের জন্য কৌশল বা পন্থা ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করে। আমরা আশা করছি যে বুড়িগঙ্গা নদী তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বুড়িগঙ্গার পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে টাস্ক ফোর্স যে সমস্ত সুপারিশ করেছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। বিআইডব্লিউটিএ চলতি সময়ে বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে ব্যাপক অভিযান চালিয়েছে
এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। কিন্তু যতদিন পর্যন্ত বুড়িগঙ্গার দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করে তার পাশে বৃক্ষরোপণ করা না হবে, ততদিন এই উচ্ছেদ অভিযান টম অ্যান্ড জেরির লুকোচুরির মতোই চলতে থাকবে। ইতিমধ্যে বুড়িগঙ্গার তীরে শ্যামপুরি ইকো পার্ক স্থাপন করা হয়েছে, অনেক জায়গায় ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। বুড়িগঙ্গার দুই তীরে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি তীর রক্ষা কাজের আদলে স্থায়ী কাজ করতে হবে। নদীকে দূষণমুক্ত করার লক্ষ্যে রাষ্ট্রীয় পর্যায়ে বৃহদাকার ইটিপি নির্মাণ করে তা ভাড়ার ভিত্তিতে শিল্পপতিদের ব্যবহারে বাধ্য করতে হবে। এ সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গার সামগ্রিক সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক। কিভাবে বুড়িগঙ্গায় পানির প্রবাহ বৃদ্ধি করা যায়, কিভাবে নদীর দখল ও দূষণ রোধ করা যায়, সে ব্যাপারে তিনি কোমলে কঠোরে অনেক কথাই বলেছেন। তিনি আমাদেরকে বলেন, বুড়িগঙ্গাতে খালি পানি আনলেই হবে না, বুড়িগঙ্গায় যে মাত্রায় দূষণ হচ্ছে প্রতিদিন, শিল্প বর্জ্যে, মানব বর্জ্যে এবং অন্যান্য বর্জ্যে যেভাবে দূষণ হচ্ছে, এই বর্জ্য যদি নিয়ন্ত্রণ করা না যায়, পরিশোধন করা না যায়, তখন বুড়িগঙ্গা যমুনা থেকে পানি আনার পরেও যেই উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন সফল করার জন্য, সেটা সম্পূর্ণ সফল হবে না। সেদিকেও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে। তিনি এই ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন যে, এবং আমার জানা মতো ইতিমধ্যে 8টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে যেখান দিয়ে বর্জ্যগুলো বেশি আসছে, সেই জায়গায় প্রয়োজনীয় ইটিপি স্থাপনের চিন্তা ভাবনা চলছে এবং সেই ব্যাপারেও অগ্রগতি হচ্ছে। জনাব শাহাবুদ্দিন, আপনি অত্যন্ত সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন যে এই বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা, এই দুইটা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নদী হওয়া সত্ত্বেও এই নদী এখন ভাগাড়ে পরিণত হয়েছে। শিল্পপতিরা তাদের মুনাফা করছেন, কিন্তু তারা এই যে বর্জ্য ফেলছেন সেই বর্জ্যকে পরিশোধন করার চেষ্টা করছেন না। সরকার ইটিপি করা বাধ্যতামূলক করেছে এইসব শিল্পের জন্য। অনেকেই ইটিপি এখনো পর্যন্ত করেননি। বিভিন্ন সময় তারা পরিবেশ অধিদপ্তরের কাছে তারা জরিমানা দিচ্ছে, তবু তারা ইনভেস্টমেন্টটা সঠিকভাবে করছে না। আবার অনেকে ইটিপি করেও ইটিপি আংশিক ব্যবহার করছেন, প্রায় সময় বন্ধ রাখেন খরচ কমানোর জন্য। তো এটা কোনো দেশপ্রেমিক মানুষের আচরণ হতে পারে না। আমরা কার জন্য এই অর্থ উপার্জন করছি সেটা আমি বুঝি না। আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবেশ বিপর্যয়ের কথা চিন্তা করে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে একত্রে করে তিনি একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন। এই টাস্ক ফোর্স কিভাবে দ্রুত এই অবস্থার পরিবর্তন করা যায় সেই জিনিসগুলি চিহ্নিত করছে এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা করছে। আমি খুব সরল ভাষায় একটা কথা বলতে চাই, যারা এই পলিউশন সাথে জড়িত বিভিন্নভাবে, যেই সামনে যেই কঠোর অবস্থান মাননীয় প্রধানমন্ত্রী নিচ্ছেন, তাতে করে কিন্তু যারা পরিবেশ দূষণের সাথে সংশ্লিষ্ট থাকবেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার জিরো টলারেন্সের মাধ্যমে যে কোনো ব্যবস্থা নিয়ে এই অবস্থা পরিবর্তন আনবেন।
সুপ্রিয় দর্শক, আজও এই বুড়িগঙ্গার প্রভাব ঢাকার জন্য কম নেই। এই বুড়িগঙ্গা হতে পারে একটি সুন্দর জলপথ। এই বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ, এই 4টি নদী দিয়ে ঢাকার চারদিকে বৃত্তাকার নৌপথ গড়ে উঠতে পারে। বারবার এই নৌপথ সৃষ্টি করার জন্য বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি পর্যাপ্ত পরিশ্রম করেছে। বিআইডব্লিউটিসি সংগ্রহ করেছে ওয়াটার বাস, কিন্তু বিভিন্ন ধরনের অত্যাচারের কারণে, নদী দখলের কারণে, নদী দূষণের কারণে এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে নদী ভরাট হয়ে যাওয়ায় সেই বৃত্তাকার নৌপথে নৌ চলাচল এখনো স্বাভাবিক করা যায়নি। অথচ এই বৃত্তাকার নৌপথ যদি চালু করা যেত এবং এখান দিয়ে যদি বিভিন্ন নৌযান চলাচল করতে পারত, তাতে শুধু যাতায়াতেরই সুবিধা হতো না, বরং এই বৃত্তাকার নৌপথ হতে পারত একটি সুন্দর পর্যটন এলাকা। সুপ্রিয় দর্শক, বুড়িগঙ্গায় ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি পাগলায় ম্যারি অ্যান্ডারসন ভাসমান রেস্তোরাঁয়। এই ভাসমান রেস্তোরাঁটি বিনোদন এবং খাবারের জন্য একসময় বিখ্যাত ছিল। তারপর এক ভয়াল অগ্নিকাণ্ডের কারণে এই ভাসমান রেস্তোরাঁটির এই দুরবস্থা। এই রেস্তোরাঁটিকে পুনর্নির্মাণ করা হয়নি কিংবা মেরামত করা হয়নি। পর্যটন কর্পোরেশন এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠিত করার পর এখানে প্রচুর পর্যটক আসতো, মানুষ বিনোদনের জন্য আসতো, নদী দেখতো, নদীতে ঘুরতো, কিন্তু সেই সুযোগ থেকে তারা আজকে বঞ্চিত হচ্ছেন। পর্যটন কর্পোরেশনের উচিত এখানে বিকল্প একটি ভাসমান রেস্তোরাঁ করা, কিংবা এই ভাসমান রেস্তোরাঁটিকে যদি মেরামত করা যায় তাহলে মেরামত করা। অন্তত বুড়িগঙ্গায় নির্মল বিনোদনের জন্য এই ভাসমান রেস্তোরাঁটির বড়ই প্রয়োজন। আশা করি কর্তৃপক্ষ এ বিষয়ে বিবেচনা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি বুড়িগঙ্গা নদীর তীরে শ্যামপুর ইকো পার্কে। এই ইকো পার্কটি বিআইডব্লিউটিএ অতি যত্নে তিল তিল করে গড়ে তুলেছে। আজকে এই পরিত্যক্ত নদীর পার্কটি সুন্দর একটি ভ্রমণ স্থলে পরিণত হয়েছে। এখানে সবুজ শ্যামলিমায় ভরপুর, আছে সুন্দর সুন্দর ফুলের গাছ। এখানে সুবাতাস বইছে। সন্নিহিত এলাকার লোকজন এখানে সকালে ও বিকালে ভ্রমণ করছে। অনেকেই বেড়াতে আসছেন, সুন্দর সময় কাটছে তাদের। এভাবে বুড়িগঙ্গা নদীর তীরে যত পরিত্যক্ত জমি আছে এগুলো যদি বিআইডব্লিউটিএ তাদের দখলে নিয়ে সেখানে সুন্দর রাস্তা তৈরি করে দেয়, দুপারে যদি সুন্দর রাস্তা থাকে, তাতে এলাকার যান চলাচল সহজতর হবে, পাশাপাশি এই নদীর জমিও সুরক্ষা হবে। এ বিষয়টি বিআইডব্লিউটিএ ভেবে দেখতে পারেন, গড়ে তুলতে পারেন এরকম আরো সুন্দর সুন্দর ইকো পার্ক কিংবা অন্য কোনো ধরনের নান্দনিক এলাকা। সুপ্রিয় দর্শক, যার শুরু আছে তার শেষও আছে, যার জন্ম আছে তার আছে মৃত্যু। আমরা বুড়িগঙ্গা নদীর বিজি মাউথ পয়েন্টে
নৌকায় ভাসছি। এখানে এই বুড়িগঙ্গা নদীর মিলনস্থল এবং এই জায়গা থেকে দুটি চ্যানেল দুদিকে চলে গিয়েছে, দুটি ধলেশ্বরীর চ্যানেল। বুড়িগঙ্গা নদী দেখতে এসে আমরা অনেক কিছুই জানলাম, আমাদের ঝুড়িতে জমা হলো কিছু অভিজ্ঞতা। বুড়িগঙ্গা নদীর দুপার ধরে আমরা যদি দুটি রাস্তা করে দিতে পারি, যদি শ্যামপুর ইকো পার্কের মতো আরো কিছু পার্ক গড়ে তুলতে পারি, তাহলে একদিকে যেমন এই বুড়িগঙ্গা নদীর দুই পার দখল মুক্ত হবে, তেমনি এই বুড়িগঙ্গা পানি দূষণ থেকে রক্ষা পাবে। পাশাপাশি বিআইডব্লিউটিএ আরো জনবল নিয়োগ করে এই বুড়িগঙ্গা পাহারার ব্যবস্থা করতে পারে, যাতে যখনই মানুষ এখানে ময়লা ফেলবে, যখনই এখানে কোনো কারখানার বর্জ্য এসে পড়বে, তখনই তাদেরকে জরিমানার আওতায় আনা যায়। সেক্ষেত্রে বিআইডব্লিউটিএ প্রয়োজনে তাদের আইনকে আরো যুগ উপযোগী করতে পারে। প্রয়োজনে বিআইডব্লিউটিএ জনবলকে আরো বেশি ক্ষমতা অর্পণ করতে পারে, প্রয়োজনে রাখতে পারে আরো বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং এভাবেই বিআইডব্লিউটিএ আরো বেশি ক্ষমতা প্রয়োগ করে বুড়িগঙ্গা নদীকে সংহত করতে পারে। মনে রাখতে হবে, দাঁত থাকতে আমরা যেমন দাঁতের মর্যাদা বুঝি না, তেমনি বুড়িগঙ্গা থাকতে হয়তো এর মর্যাদা বুঝছি না, কিন্তু এই বুড়িগঙ্গা যদি একসময় হারিয়ে যায়, তাহলে আমাদেরও এই সুন্দর ঢাকা শহরে বসবাস করা কঠিন হয়ে পড়বে। বুড়িগঙ্গার প্রয়োজন কতটা তা দক্ষিণ অঞ্চলে মানুষ বুঝে, বুড়িগঙ্গার প্রয়োজন কতটা বুড়িগঙ্গা নদীর দুই পারে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যের কর্ণধাররা বুঝে। বুড়িগঙ্গা নদী শুধু একটি নদী নয়, এটি যাতায়াতের মাধ্যমই নয়, এটি অর্থনীতিরও এক বিরাট চালিকা শক্তি। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে পানগাঁও কন্টেনার ডিপো। সেই পানগাঁও কন্টেনার ডিপো 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধুমধাম করে উদ্বোধন করেছেন, এবং তার এই উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল। আজকে সেগুড়েও বালি, সেই কন্টেনার ডিপোটি চালু হচ্ছে না, কারণ বুড়িগঙ্গায় সারা বছর ধরে পানির প্রবাহ থাকছে না। অনেক প্রকল্পই বুড়িগঙ্গাকে ঘিরে গ্রহণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বুড়িগঙ্গায় পানি আনার জন্য 944 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে এবং উপযুক্ত সময়ে পানি উন্নয়ন বোর্ড অর্থ না পাওয়ার কারণে সেই প্রকল্পটি ভেস্তে গেছে। আজকে সেখানে আর নতুন করে কোনো প্রকল্প এখনো পাস হয়নি, আর সে কারণেই বুড়িগঙ্গা ধীরে ধীরে মরতে বসেছে। আমরা জানি নিউ ধলেশ্বরী, পংলি, শীতলক্ষা, তুরাগ এবং বংশী নদী খনন করা হলে বুড়িগঙ্গায় পানি আসবে। একথা সকল পানি বিশেষজ্ঞরাই জানেন। পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা, বিআইডব্লিউটি এর সকল কর্মকর্তা থেকে শুরু করে দেশের স্বনাম খ্যাত সকল পানি বিশেষজ্ঞই তারাও ব্যাপারে একমত, কিন্তু সকলেই জানার পরেও কেন এবং কি কারণে এরকম একটি মহৎ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। আমাদের পরিবেশবিদগণ বুড়িগঙ্গা নিয়ে কথা বলেন, অনেক আইনবিদ বুড়িগঙ্গা নিয়ে কথা বলেন, অনেক সুনাগরিক বুড়িগঙ্গা নিয়ে কথা বলেন, সুশীল সমাজ বুড়িগঙ্গা নিয়ে কথা বলেন, সবাই কথা বলেন, কিন্তু বুড়িগঙ্গার কোনো কাজে আসে না। কেন কাজে আসে না? দুষ্ট লোকেরা বলে বেড়ায় বুড়িগঙ্গা নিয়ে সংশ্লিষ্ট সকলেই বাণিজ্য করে বেড়াচ্ছেন। অনেক এনজিও বুড়িগঙ্গার নামে টাকা আনছেন, কিন্তু সেই টাকা ব্যানার, ফেস্টুন আর মিছিলেই শেষ হয়ে যাচ্ছে। তো বুড়িগঙ্গাকে খনন করার জন্য, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার জন্য সরাসরি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এভাবেই বিদেশ থেকে টাকা আসছে, দেশের টাকা নষ্ট হচ্ছে, কিন্তু বুড়িগঙ্গা দিনের পর দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছে। আমরা এই মৃতপ্রায় বুড়িগঙ্গা নদীটিকে পুনরুজ্জীবিত করার জন্য পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। আমরা আশু হস্তক্ষেপ কামনা করছি বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও। শোনা যায় পরিবেশ অধিদপ্তর এই নদীর সুরক্ষার জন্য কাজ করার কথা থাকলেও তারা নাকি শুধু চাঁদাবাজি করে বেড়ায়। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তা খুবই দুঃখজনক। আশা করি সংশ্লিষ্ট সকলে বিতর্কে না জড়িয়ে এই নদীটিকে যাতে বাঁচানো যায়, ঢাকার স্বার্থে এই নদীটিকে যাতে পুনরুজ্জীবিত করা যায়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।